ম্যাচ হেরেও কিভাবে ফাইনালে যেতে হয় আর কিভাবে ফাইনালে যেতে হয় সেটা জানতে হলে অতি অবশ্যই গতকালের ম্যাচটা দেখতে হতো। বেঙ্গালুরু এফসি তারা কিন্তু গতকালের ম্যাচটা হেরে গেল এফসি গোয়ার বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও তারা ফাইনালে পৌঁছে গিয়েছে। আইএসএল এর ১ম ফাইনালিস্ট তো তারা। পরবর্তী ফাইনালিস্ট বা সেকেন্ড ফাইনালিস্ট কারা হবে? কার বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু এফসি? সে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা হবে। ইস্টবেঙ্গল শিবিরের খবর দেব। ইস্টবেঙ্গলে নতুন বিদেশি আসার সম্ভাবনা আরো উজ্জ্বল হচ্ছে। সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কথা বলব। তবে তার আগে আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েন করতে পারেন। বেঙ্গালুরু এফসি তারা এফসি গোয়ার বিরুদ্ধে গতকাল ম্যাচটা তো হেরে গেল, কিন্তু তা সত্ত্বেও তারা পৌঁছে গেল ফাইনালে। আইএসএল এর প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লেখালো বেঙ্গালুরু এফসি। এফসি গোয়ার বিরুদ্ধে তারা ২-০ গোলে জিতে ম্যাচটা খেলতে নেমেছিল, কারণ এটা হোম ভিত্তিতে হয় এই সেমিফাইনাল। তো হোম ম্যাচে বেঙ্গালুরু কিন্তু এফসি গোয়াকে হারিয়ে দিয়েছিল ২-০ গোলে। এফসি গোয়া তারা ঘরের মাঠে খেলতে নেমেছিল ২ গোলে পিছিয়ে থেকে। তো এফসি গোয়াকে ৩টে গোলে জিততে হতো, ৩-০ ব্যবধানে কিন্তু জিততে হতো এই ম্যাচটা, তাহলেই তারা ফাইনালে পৌঁছতে পারতেন। কিন্তু সেটা তারা শেষমেশ করতে পারলেন না। এক্ষেত্রে বলব কিছুটা রেফারিরও হাত রয়েছে, কারণ এফসি গোয়ার একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। তবে মানালো মার্কুয়েজের বেশ কিছু মুভমেন্ট যথেষ্ট ভালো লেগেছে, তার মধ্যে বোরা হেরেরাকে নামানো। তবে কেন বোরা হেরেরাকে শুরু থেকে খেলানো হলো না সেটাও একটা আলোচনা হতে পারে, বা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আর্মান্দো সাদিকু তাকেও কিছুটা পরে নামানো হয়েছিল, কিন্তু এই দুজনই কিন্তু গোল দেয় এফসি গোয়ার হয়ে, এবং গোল দিয়ে তারা সমতায় ফিরিয়েছিল দলকে, লড়াইয়ে ফিরিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো এক্সট্রা টাইম পর্যন্ত গড়াতে পারে, কিন্তু না, সেটা আর হলো না। এবং একটা সময় তো এমনও মনে হচ্ছিল যে হয়তো এফসি গোয়াই জিতে যাচ্ছে, কিন্তু দেখা গেল তাদের একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়ে গেল। যদিও খালি চোখে দেখে আমার তো অফসাইড বলে মনে হয়নি। আপনাদের কার কি মনে হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শেষমেশ দেখা গেল বেঙ্গালুরু এফসি তারা একটা গোল করলো। এটাও কিন্তু হলো এফসি গোয়ার একজন ডিফেন্সিভ প্লেয়ার, তিনি বলটা ক্লিয়ার না করে ব্যাক পাস করতে গেলেন একজন প্লেয়ারকে। সেই জায়গা থেকে দেখা গেল বেঙ্গালুরু এফসির একজন ফুটবলার তিনি এসে বলটা কেড়ে নেন, এবং কেড়ে নিয়ে তিনি সেখান থেকে সেটা করেন। আর সুনীল ছেত্রী তিনি দুর্দান্ত একটি গোল করে গেলেন, পরিত্রাতা হয়ে দাঁড়ালেন বেঙ্গালুরু এফসির হেডে, যে দুর্দান্ত গোল করলেন। ১৪টা গোল হয়ে গেল এই আইএসএল এ ভারতীয় স্ট্রাইকার হিসেবে। কেন মানালো মার্কুয়েজ তাকে ভারতীয় দলে ফেরত নিয়ে এসেছিলেন সেটা কিন্তু প্রমাণ করে ছাড়লেন। কিন্তু ভারতীয় দলের হয়ে তাকে গোল করতে দেখা যায়নি অবশ্য। এই মানালো মার্কুয়েজকেই কিন্তু হারিয়ে দিলেন সুনীল ছেত্রী। মানালো মার্কুয়েজ তিনি আর আইএসএল এ কোচিং করাবেন না। তিনি এবার থেকে শুধুমাত্র ভারতীয় দলের হয়েই, জাতীয় দলের হয়েই কোচিং করাবেন। তো আইএসএল এর শেষ ম্যাচটা কোচিং করিয়ে ফেললেন মানালো মার্কুয়েজ। তার দল যেতে পারল না ফাইনালে। ফাইনালে বেঙ্গালুরু এফসি পৌঁছে গিয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী কে হবে? জামশেদপুর নাকি মোহনবাগান সুপার জায়ান্ট? মোহনবাগান সুপার জায়ান্ট আজকে খেলতে নামবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তারা খেলতে নামবে জামশেদপুরের বিরুদ্ধে, এবং মোহনবাগানও কিন্তু পিছিয়ে রয়েছে। ২-১ গোলে পিছিয়ে রয়েছে মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে, কারণ জামশেদপুর তারা ঘরের মাঠে মোহনবাগানকে ২ গোল দিয়েছিল। মোহনবাগান পাল্টা একটা গোল শোধও করে, কামিংসের অসাধারণ গোল ছিল। কিন্তু তা সত্ত্বেও ম্যাচটা মোহনবাগান হেরে যায়। মোহনবাগান ম্যাচ হারার পরে পরে দেখা যায় যে মোহনবাগান গ্যালারিতে, এবং এই গ্যালারিতে কিন্তু একটা উত্তেজনা পারদ ছড়ায়, মোহনবাগানের কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। জামশেদপুরে গ্যালারি থেকেও কিছু কুরুচিকর মন্তব্য, কিছু ছবি দেখা গিয়েছে। পাল্টা মোহনবাগানের গ্যালারি থেকেও তেমন কিছু ঘটনা ঘটেছিল। পুলিশ লাঠিচার্জ করে, মোহনবাগান ফুটবলারদের কয়েকজন আঘাত পায়, একজনের তো মাথাও ফেটে যায়। গতকাল দেখা গেল মোহনবাগান কোচ হোসে মলিনা এবং জ্যামি ম্যাকলরেন, যারা এই জামশেদপুরে খেলা দেখতে গিয়ে আহত হয়েছিলেন, তাদেরকে গোলাপ দিয়ে সংবর্ধনা জানান, এবং তাদের জন্য স্পেশাল টিকিট তাদেরকে দেওয়া হয়েছে, নো ডাউট। কিন্তু আমি বলবো যে ম্যাচটা মোহনবাগানকে জিততে হবে। আগে মাঠে মোহনবাগান ম্যাচটা জিতুক, তারপর বাকি যদি কিছু হিসেব নিকেশ করার থাকে সেটা করার, আপনারা কিভাবে করবেন সেটা আপনারা দেখুন। কিন্তু কোথাও গ্যালারিতে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে ম্যাচটা বাতিল হয়ে যায় বা খেলাটাই না হয়, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, এটা আশা রাখবো। এবং আশা রাখবো যে শান্তিপূর্ণভাবে ম্যাচটা জিতুক, এবং মাঠেই বদলা নিন, মাঠের বাইরে নয় বা গ্যালারিতে নয়। যে বা যারা খেলা দেখতে আসবে, তো সেই শান্তির পরিবেশটা বজায় রাখা উচিত। এবার আসা যাক ইস্টবেঙ্গলের খবরের দিকে। দুর্দান্ত একটি খবর উঠে আসছে বাংলাদেশের মিডিয়া থেকে, পাওয়া যাচ্ছে যে মিগেল ফিগেরো তিনি, বা ফেরেরা, অনেকে ফেরেরা বলছে কিন্তু তার নামের স্পেলিং তাতে ফিগেরো মনে হচ্ছে, তিনি বসুন্ধরা কিংস ছাড়তে চলেছেন। বসুন্ধরা কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, অথচ মিগুয়েল তিনি আসছেন না।
যেমনটা ঠিক রবসন রবিনও তিনি করেছিলেন। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল তিনি খেলছিলেন না বসুন্ধরা হয়ে, মিগুয়েলেরও ঠিক তেমনটাই হচ্ছে এবং বাংলাদেশ মিডিয়াতেও রটে গিয়েছে যে মিগুয়েল হয়তো এবছর ইস্টবেঙ্গলে নাম লেখাতে চলেছেন। তো মিগুয়েলের আশা সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে। দেখুন আগেও আমি ভিডিও করেছি, অনেকেই বলেন গুজব, ফেক নিউজ বা বাজে বকছি। আপনাদের বারবার বলেছি যেমন যেমন খবর পাচ্ছি তেমন তেমন খবর দিচ্ছি এবং এগুলো কিন্তু সবটাই সম্ভাবনাময়। হতেই পারে মিগুয়েলও এলো না, তিনি হয়তো ব্রাজিলেই ফিরে গেলেন বা তিনি হয়তো অন্য কোথাও অন্য কোনো টিমে জয়েন করলেন। যেমনটা রবসনের ক্ষেত্রে হয়েছিল, আসবো আসবো করেও শেষমেশ এলেন না। তো তেমন তো হতেই পারে। তো যেটা শোনা যাচ্ছে বাংলাদেশ মিডিয়া যেটা কনফার্ম করছে যে মিগুয়েল হয়তো বসুন্ধরা ছাড়তে পারে, তার চান্সেস অনেক বেশি বসুন্ধরা ছাড়ার এবং বসুন্ধরা ছেড়ে তিনি হয়তো ইস্ট বেঙ্গলেই জয়েন করছেন। রবসন রবিনো মিগুয়েল দুজনেই জয়েন করছেন, কারণ কারণ তাদের কোচ পুরনো কোচ অস্কার ব্রুজো। অস্কার ব্রুজোই তাদেরকে ইস্ট বেঙ্গলে নিয়ে আসছেন বলে জানা যাচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করেন যে কেন এই দুজনের পেছনেই পড়ে রয়েছে বা এছাড়া কি গোটা বিশ্বে আর কোনো বিদেশি নেই? হয়তো আছে, হয়তো না আছেই, কিন্তু অস্কারের একটা ওই কমফর্ট জোন, এরা দুজনকে নিয়ে অস্কার তেমনভাবে টিম তৈরি করেন, এটা থাকেই, কোনো কোনো কোচের এই বিষয়গুলো থাকেই। তো সেই কারণেই কিন্তু অস্কার এই দুজনকে নিয়ে আসতে চাইছেন এবং ইস্ট বেঙ্গল কর্তারাও তাদের সঙ্গে কথাবার্তা বলছেন বলে শোনা যাচ্ছে। মিগুয়েল কিন্তু কনফার্মের পথে, এখন কনফার্ম হতেও পারে আবার শেষমেশ বাতিল হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ মিডিয়া থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে বসুন্ধরা কিংস ছাড়তে চলেছেন মিগুয়েল। তিনি হয়তো পরের সিজনে আইএসএল এ ইস্ট বেঙ্গলের হয়েই নামতে চলেছেন। এখন অনেকে বলতে পারেন যে অন্য কোনো দলের সঙ্গে যোগাযোগ হলেও মিগুয়েল বা রবসন রবিনো আইএসএল যদি খেলে তাহলে কিন্তু অস্কারের কোচিং এই খেলবেন তারা। তাদের মধ্যে এই যে বোঝাপড়াটা রয়েছে সেটা আর অন্য কোথাও গিয়ে ভারতীয় অন্য কোনো দলের ক্ষেত্রে সেটা পাবেন না। তো সেই সমস্ত ইকুয়েশন গুলোই কিন্তু মিগুয়েলকে ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ করে তুলছে এবং মিগুয়েলে আসার চান্সেস অনেক বাড়ছে। অস্কার ভারতীয়দের সঙ্গেও, ভারতীয় বেশ কিছু ফুটবলারের সঙ্গেও কথাবার্তা হচ্ছে অস্কারের সৌজন্যে। অস্কারের তালিকা থেকে থাঙ্গুই সিংটো, ইস্টবেঙ্গল কর্তারা, ইমামি তারা কিন্তু চাইছেন যে সেই সমস্ত প্লেয়ারগুলোকে নিয়ে আসা হোক। পাশাপাশি এই বিদেশিগুলোকেও কিন্তু অস্কার নিয়ে আসতে চাইছেন। যেহেতু তারা বোঝেন অস্কার কি চান, সেই কারণে। অস্কার কিন্তু সাউল ক্রেসপোকে রাখতে চাইছেন না। হয়তো সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হতে পারে যদি তাকে অন্য কোনো দল নেয়। বেঙ্গালুরু এফসি ইন্টারেস্ট দেখিয়েছিল কিন্তু আর কিছু শোনা যাচ্ছে না এরপরে। যদি নিতান্তই রাখতে হয় তাহলে কিন্তু হয়তো দেখা যাবে যে মিগুয়েল আর সাউল ক্রেসপোর মধ্যে যেকোনো একজনকে খেলানো হতে পারে। এখন সবটাই ডিপেন্ড করছে অস্কারের ওপরে, অস্কার কি সিদ্ধান্ত নেন এবং সাউল ক্রেসপো তিনি কোন পজিশনে থাকেন, মানে কোন কন্ডিশনে থাকে। কারণ সাউলের যেটা সমস্যা সেটা হচ্ছে বারবার চোট পেয়ে যাওয়া। সিজনের অর্ধেকটা সময় তিনি চোট পেয়ে মাঠের বাইরে থাকেন। তো সেই কারণে বিকল্প ভাবতে হচ্ছে। এদিকে হীরা মান্ডি তিনি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেননি। হয়তো সুপার কাপে তাকে ইস্টবেঙ্গল রাখছে না সুপার কাপ টিমে। তিনি নিজে নিজে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গল প্র্যাকটিসে তাকে ডাকা হচ্ছে না। ইস্টবেঙ্গল প্লেয়াররা সবাই মোটামুটি ফিট রয়েছে। কোথাও কোনো চোটাঘাত নেই। সুপার কাপে নামবার জন্য মুখিয়ে রয়েছে তারা। আরো বেশ কিছুটা সময় তারা পাচ্ছে। এরই পাশাপাশি পরবর্তী আইএসএল এ কাকে দেখা যাবে? ইন্টার-কাসির চান্স রয়েছে পরবর্তী আইএসএল এ যোগ দেওয়ার। কারণ আই লিগ শেষ হয়ে গিয়েছে। গতকাল একসঙ্গে ৩ টে ম্যাচ ছিল। চার্চিল ব্রাদার্স, ইন্টার-কাসি তাদের দুজনের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হয়েছে। এখনো পর্যন্ত পয়েন্ট তালিকা তাতে চার্চিল ব্রাদার্স ১ পয়েন্টে এগিয়ে রয়েছে ইন্টার-কাসির থেকে। একজনের ২২ ম্যাচে ৪০ পয়েন্ট চার্চিলের আর ইন্টার-কাসি ৩৯ পয়েন্ট। কিন্তু ইন্টার-কাসি একটা অ্যাপিল করে রয়েছে নামধারীর বিরুদ্ধে। তারা চাইছেন যে পয়েন্ট, কারণ সেখানে নামধারী নাকি অবৈধ প্লেয়ার খেলিয়েছিল। তো সেটা আপিল কমিটিতে রয়েছে এআইএফএফ এর এবং এআইএফএফ ডিসাইড করবে যে যদি তারা ৩ পয়েন্ট সেখানে পেয়ে যায় তো ইন্টার-কাসি তারাই কিন্তু চলে আসবে আইএসএল এ। চার্চিল ২ নম্বর হয়ে যাবে। এখন যদি দেখা যায় যে না, চার্চিলের পক্ষে রায় গেল, তাহলে চার্চিল হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। চার্চিল ব্রাদার্স হয়তো পরবর্তী আইএসএল এ খেলবে। পুরোটাই কিন্তু ফেডারেশন কোর্টে বল। শেষমেশ দেখা যাক কি হয়। তবে যাই হোক না কেন আমি কিন্তু আপডেট আপনাদের সামনে নিয়ে আসতেই থাকবো। তো অতি অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। অনেকেই ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন হয়তো। প্লিজ ভুলবেন না, সাবস্ক্রাইব বাটনটা এখনই প্রেস করে নিন আর বেল বাটনটাও প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশনের জন্য। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো এই ভিডিও। থ্যাংক ইউ।